আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা থিওরি অফ নাম্বার বইটার থিওরি অফ ডিভিজিবিলিটি অধ্যায়ের থিওরিয়াম 2 নিয়ে আলোচনা করব। তো ডিভিশন অফ অ্যালগরিদম, লেট এ এন্ড বি। তো অনেক সময় স্টেটমেন্ট দেওয়া থাকে, অনেক সময় স্টেটমেন্ট না দিয়ে বলা হয় স্টেট এন্ড প্রুভ দ্যাট ডিভিশন অ্যালগরিদম। তখন আমরা স্টেটমেন্ট এটাই, let a and b be any two integers where b is greater than 0, then there exist unique integers q and r such that তাহলে এখানে আমাদেরকে a b দুইটা ইন্টিজার বলা হয়েছে আর b is a positive number। তাহলে there exist unique integers q and r such that a is equal to bq plus r, যেখানে r টা হচ্ছে 0 এবং b এর মাঝামাঝিতে আছে। তো যেমন আমরা যদি a সমান যদি 7 ধরি আর b সমান হচ্ছে যদি 5 ধরি, যেটা কিনা নট ইজ ইকুয়াল টু 0, তো এই এটাকে বলবো কোশান্ট, আর এখানে যে রিমাইন্ডার 2 আসছে এটা 2। তো এটা হচ্ছে আমাদের a ইজ ইকুয়াল টু বাহ্য গুণ বাহক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান বাহ্য। তাহলে তেমনিভাবে আমরা যদি 10 কে যদি a ধরি, এটা যদি a হয় আমাদের, তাহলে এটা হচ্ছে b 5 দ্বিগুণ 10, তাহলে এখানে রিমাইন্ডার 0, এখানে রিমাইন্ডার 0। তাহলে আমাদেরকে সেটাই প্রমাণ করতে বলা হয়েছে। তো দেখেন 2টা কি 5 থেকে ছোট না, তাহলে আর লেস দেন অবভিয়াসলি b, কিন্তু 0 থেকে বড় বা সমান হতে পারে 0 না, তাহলে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের স্টেটমেন্ট। ঠিক আছে, তো এখন এটা আমরা প্রুফ কিভাবে করব? এটা আমাদের প্রুফ করতে গেলে একটা ইনফাইনাইট সিকোয়েন্স ধরে নিতে হবে। কনসিডার দ্য ইনফাইনাইট সিকোয়েন্স অফ মাল্টিপলস অফ বি। তার মানে হচ্ছে আমাদেরকে বি এর মাল্টিপ্লাই এর সিকোয়েন্স ধরে নিতে হচ্ছে, মানে অসীম একটা অনুক্রম ধরে নিতে হবে। কার? বি এর গুণিতকের একটা ইনফাইনাইট সিকোয়েন্স আমরা ধরে নেব। ওকে, তো ইনফাইনাইট সিকোয়েন্সটা হচ্ছে আপনার যেমন এখানে দিয়েছে -2b থেকে, তো তেমনিভাবে -3b হতে পারে, -2b b, তারপর 0, তারপর হচ্ছে b, তারপর হচ্ছে 2b এই আপ টু। তো এটাই হচ্ছে আমাদের একটা ইনফাইনাইট সিকোয়েন্স। তো এটা হচ্ছে আমাদের ইনফাইনাইট সিকোয়েন্স। তো আমরা সেটা ধরে নেব, কনসিডার করে নেব দ্য ইনফাইনাইট সিকোয়েন্স অফ মাল্টিপ্লাস অফ বি, মানে বি এর গুণিতকের একটা ইনফাইনাইট সিকোয়েন্স ধরে নেব, নেমলি এটা। এখন ক্লিয়ারলি a ইজ ইকুয়াল টু বি কিউ অথবা এটা এর মান এই দুইটার মাঝামাঝিতে থাকবে। তো এটার মান কি দেখেন তো, তা আমি এখানে বি হচ্ছে 5, তাই না? তাহলে 2 into 5, এটা হচ্ছে আমাদের -5, এটা হচ্ছে 0, বির মান হচ্ছে 5, এখানে 5 না বির মান, এটাও তো বির মান, তাহলে এটার মান কত? 2 into 5। তো বির মানটা বসিয়ে দিলাম আর কি। ঠিক আছে, বির মানটা বসিয়ে দিলাম। এখন দেখেন এখানে a সমান কি, এখানে a সমান হচ্ছে শুধুমাত্র বি কিউ, রিমাইন্ডার 0 না, রিমাইন্ডার 0। কিন্তু এখানে কি, এখানে হচ্ছে a is equal to
বি কিউ প্লাস আর, তাই না? তাহলে আমাদের যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা হচ্ছে এইভাবে আছে। কিভাবে আছে? এভাবে আছে। তো এখানে যে এই -2, এখানে তো 1 আছে, তাই না? 1 আছে মানে -1 × 5 দিতে পারি আমরা, না? তারপর এটা 1 × 5, এটাও 2 × 5, ঠিক আছে? তো এখানে যে আমাদের এই -2 গুলো আমরা দেখতেছি, এগুলো হচ্ছে ইন্টিজার। কোশ্চেনটার কি, এই যেমন 1টা কি ইন্টিজার নাম্বার, না? ইন্টিজার নাম্বার। এখানে 2টা কি, এটাও ইন্টিজার নাম্বার। সাম ইন্টিজার নাম্বার, এগুলো কি সাম ইন্টিজার নাম্বার। ওকে, এই সাম ইন্টিজার নাম্বার। তো সাম ইন্টিজার নাম্বারের গুণফলটা হচ্ছে বি, মানে বি এর গুণফল আর কি। এই ইন্টিজার গুলোর গুণফল হচ্ছে এই 5 গুলো, এই 5টা। তাহলে এখন দেখেন তো, আমাদের যখন আমাদের রিমাইন্ডার থাকবে না, তখন এজ ইকুয়াল টু বি কিউ। যখন রিমাইন্ডার থাকবে না, বাক্সের শূন্য, তখন হচ্ছে বি কিউ। ঠিক আছে? তো আমরা কি নিতে পারি? 2b। 5 × 2 = 10, 10 নিতে পারি। ঠিক আছে? 10 নিতে পারি। 5 × 2 = 10। এখন আমরা একটা এর মান নেব মাঝামাঝি থেকে। মানে দেখেন, এটা হচ্ছে 1 × b, না? এখানে মনে মনে 1 আছে, না? তার মান হচ্ছে কিউ বি, না? তো কিউর মান হচ্ছে 1 আর কি, কিউর মান 1। ঠিক আছে? এই তো এই কিউর মান 1, এই বি কিউ, এই বি কিউ। ঠিক আছে? তো আমি একটা এর মান নিচ্ছি যেটা কিনা কিউবি থেকে বড়, কিউবি থেকে কি হবে? বড় হবে। ঠিক আছে? আবার কিউ প্লাস 1, দেখেন তো এটা 2 না? 1 এরপর 2 না? তাহলে 2, 1 এরপর হচ্ছে কি 2। ঠিক আছে? তো 2 মানে হচ্ছে, দেখেন যখন আমি এটা কি ধরলাম, যখন আমার বাক্সের হচ্ছে 0, তখন আমাদের 2 আসছে, না? 5 × 2 = 10। তো কথা হচ্ছে এই আমাদের 2 না এটা, তো এদিকে মনে মনে 1 আছে, না? তো 2, এরপর 3b, না? এরপর 3b, এরপর 4b, না? এভাবে করে করে তো আমরা সিকোয়েন্সটা বাড়িয়েছি, না? তো এখন দেখেন, এই 1টা হচ্ছে কিউ, এরপর হচ্ছে বি। তো 2টা হচ্ছে কিউ প্লাস 1, এরপর হচ্ছে এই বি। তো এখন এর মানটা কত? এর মানটা হচ্ছে 7 আর কি। তো যখন নিঃশেষে বিভাজ্য হবে না, যখন আমাদের রিমাইন্ডার থাকবে, যখন আমাদের এই রিমাইন্ডার আছে, না? তো রিমাইন্ডার থাকবে, তখন আমরা বি আর কিউ, মানে কিউ বি আর কিউ প্লাস 1 × বি এর মাঝ থেকে একটা আমরা কি নেব? একটা আমরা কি নেব? একটা আমরা বি নেব, মানে ভাজক নেব। ঠিক আছে? একটা আমরা কি নেব? ভাজক নেব। এই 5টা এই কি না কি নেব? এ নেব, এই এ নেব, মানে এর মান কত? 7। এই এ নিলাম। ঠিক আছে? এ নিলাম। তো এটাও, তো এটা দেখেন তো ওর থেকে বড়, এই এখানে তো এ, না? এই এটা ওর থেকে বড়, আর ওর থেকে বড়, ওর থেকে ছোট, তাই না? ওর থেকে ছোট, আর 1b থেকে বড়। ঠিক আছে? তো এই এর মানটা নিলাম আর কি, a = 7। এই a = যখন 7 আমাদের, তখন আমরা কি নিলাম? a = যখন 7, তখন আমরা 7টা কার মাঝে আছে বলুন তো? 5 × 2 = 10, আর এটা 5। তাহলে 5-এর থেকে বড় আর 10 থেকে ছোট। তো ওই রকম একটা মাঝামাঝি থেকে আমরা ওই সিকোয়েন্সের মাঝ থেকে আরেকটা কি নিলাম? এ নিলাম। তো আপনি যদি কি নিতেন, আপনি একবার নিয়েছেন কি a = bq, তার মানে হচ্ছে একবার নিয়েছেন 2b, এরপর আপনি চাইলে 1b নিতে পারতেন, আপনি চাইলে 3b নিতে পারতেন, আপনি চাইলে 4b নিতে পারতেন, 4 × 5 = 20 নিতে পারতেন। তো 5 দিয়ে ভাগ করলে কি আসতো? 20-কে 4 আসতো। তো আপনি 3b আর 4b থেকে একটা নেন, 3b আর 4b থেকে মাঝামাঝি থেকে একটা নেন, তার মানে হচ্ছে 3b আর 4b। আমি তো 1b আর 2b দেখিয়েছি। তো আপনি যদি বলেন আমি 3b আর 4b থেকে নেব, অথবা 2b আর 3b থেকে নেব, 3bর মাঝ থেকে একটা নেব, এই 2b আর 3bর মাঝ থেকে একটা নেব, তাও কি ও কিউবি, আর এটা কিউ প্লাস 1 × b। 3 মানে কিউ প্লাস 1 × b, না? এটা 2, এটা হচ্ছে পরের পথ, তার মানে হচ্ছে কিউ প্লাস 1তম পথ × b।
তো ওর মাঝ থেকে একটা এন এন, এ মানে কি, এ মানে হচ্ছে এটা যদি হয় আমাদের কত, 5 2 10, এটা আমাদের 3 5 15, তো 10 আর 15 মাঝে থেকে 13 নেন, 13 নেন। তো 13কে দিয়ে যদি 5 দিয়ে ভাগ দেন, তো 13টাকে 5 দিয়ে যদি ভাগ দেন, 5 2 10, দেখেন রিমাইন্ডার থাকতেছে। তাহলে এইরকম একটা আমরা কি নিলাম, এ নিলাম। ঠিক আছে, তো হয় আমরা ওকে নিব, না হয় আমরা ওকে নিব। ক্লিয়ার? তো আমি একসাথে কি লিখতে পারি, এ সমান বি কিউ সমান না, এ কার সমান বি কিউ সমান না, আবার এটা কার সমান, এটা হচ্ছে কিউ বি আর কিউ প্লাস 1 ইন্টু বি, তার মানে হচ্ছে 2b আর 3bর মাঝামাঝি থেকে একটা মান। ঠিক আছে, অথবা 1b আর 2b মাঝামাঝি একটা মান, অথবা 3b আর 4bর মাঝামাঝি একটা মান 13, অথবা 7, 1b আর 2b হলে 7, এরকম একটা মান নিলাম। তো তাহলে আমরা বলতে পারি, আমরা কি বলতে পারি তাহলে, এর মানটা হচ্ছে কিউবি এর সমান, এই তো 10 হতে পারে কিউবি এর সমান বা কিউবি থেকে বড়, তাই না? কিউবি থেকে বড় অথবা সমান, সমান হলে আমাদের কি নিঃশেষে কি হবে, নিঃশেষে বিভাজ্য হবে, নিঃশেষে বিভাজ্য হবে সমান হলে। আর যদি সমান না হয় তাহলে সেটা হচ্ছে কিউবি, যেমন 2b আর কিউ প্লাস 1 ইন্টু বি, তার মানে হচ্ছে 3bর মাঝামাঝি একটা মান, যেমন 13 অথবা 7, এরকম একটা মান। এইটা হচ্ছে সেটা, তো সেটাই নিলাম। ঠিক আছে, এটা তো ক্লিয়ারলি আমরা এখান থেকে কি নিলাম, একটা মানে এর মান নিলাম, এর মান নিলাম। তো বি কিউ অথবা বি কিউ আর কিউ প্লাস 1 ইন্টু বি মাঝামাঝি একটা মান। ঠিক আছে, তো এখন এই কথাটা লিখলাম মানে কি, মানে এটাকে আমি একটু ভেঙে বললাম যে ইজ ইকুয়াল টু 1 অফ দ্য মাল্টিপ্লাইস অফ বি সে কিউ বি, তার মানে কি এ কার সমান, বি কিউ মানে বি এর মাল্টিপলের সমান, সেটা হচ্ছে কিউবি। অথবা এই অর অথবা এলাইস মানে এটা লাইস করবে বিটুইন টু কনজিকিউটিভ মাল্টিপ্লাইস সে কিউবি এন্ড কিউ প্লাস 1 ইন্টু বি, কিউবি অথবা কিউ প্লাস 1 ইন্টু বিতে অবস্থান করবে। তার মানে হচ্ছে হয় নিঃশেষে বিভাজ্য হবে, নয়তো নিঃশেষে বিভাজ্য হবে না এমন একটা মান। তাহলে এক এরকম মান, এ হচ্ছে নিঃশেষে বিভাজ্য হওয়া এমন একটা মান, নয়তো নিঃশেষে বিভাজ্য হচ্ছে না এমন একটা মান 13 7। ঠিক আছে, মানে ওদের মাঝামাঝি একটা মান। তাহলে বুঝাতে পারলাম নিশ্চয়ই। তো এই সেটা মানে এগুলো কথাই লিখলাম আর কি, কনজিকিউটিভ মাল্টিপ্লাইস মানে ওরা হচ্ছে ধারাবাহিক, হতে পারে বি আর 2bর মাঝামাঝি, অথবা 2b আর 3bর মাঝামাঝি, অথবা 3b আর 4bর মাঝামাঝি। ঠিক আছে, তো ইন আইদার কেস তার মানে হচ্ছে এটা আর কি, এই দুটাকে যদি একসাথে লিখি, এটা না দেখিয়েছিলাম, তো হতে পারে বি কিউ সমান অথবা বি কিউ থেকে বড়, তো এর মানটা তাই ইকুয়াল দিয়েছি। তাহলে আমরা কিছু ক্যালকুলেশন করি, কিউ বি এটা কি লিখতে পারি, বি কিউ প্লাস বি, তাহলে আমরা ওকে পাচ্ছি, তাই না? তাহলে আমরা ওকে কি ধরে নেব, আর ধরে নেব। তাহলে আমরা ওকে কি ধরে নেব, আর ধরে নেব। তো আর যদি ধরে নিই তাহলে আর সমান ও, তো আমি যদি এখন যদি লিখি এ ইজ ইকুয়াল টু আর প্লাস বি কিউ না, অথবা বি কিউ প্লাস আর না, তাহলে আমাদের কন্ডিশন এটা না, আর এর মান হচ্ছে 0 থেকে বড় বা সমান আর বি থেকে ছোট। তো এটা হলে আমাদের এ ইজ ইকুয়াল টু বি কিউ প্লাস আর হবে, তাই না? তাহলে এটাই আমাদের প্রমাণ করতেছে এক্সিস্টেন্সটা। তো এটাই আমাদের কিউ এবং আর দুইটা ইন্টিজারের এক্সিস্টেন্সটা কি করতেছে, প্রমাণ করতেছে, এটাই। তাহলে আমরা এক্সিস্টেন্সটা প্রমাণ করে দিলাম, মানে কিউ এবং আর এই দুইটা ইন্টিজারের জন্য আমরা যে এখানে এটার যে এক্সিস্টেন্সি ওইটা আমরা প্রমাণ করে দিলাম। এখন আপনি প্রমাণ করবে ইউনিকনেস, মানে ও একটাই থাকবে। তো আমরা যদি ইউনিকনেস প্রমাণ করতে যাই তাহলে আমরা কন্ট্রাডিকশন হিসেবে ধরে নেব যে কি ধরে নেব, আমরা এজিউম করে নেব যে ও দুইটা, মানে হচ্ছে এ ইজ ইকুয়াল টু, যেমন এ ইজ ইকুয়াল টু কি, একটা এ সমান যদি 5 হয়, এ সমান যদি আমাদের এটা বি সমান যদি 5 হয়, তাহলে এ সমান হচ্ছে 7, তাহলে 5 থেকে 5 না, তাহলে আমাদের এখানে 2 আসতেছে না, আরেকটা কি আসতেছিল, মানে আরেকটা ধরে নেন
আমি 13 ধরলাম, ঠিক আছে। এখন এটাকে 5 দিয়ে ভাগ দিলাম, সেম মান না বি, এ বি, ঠিক আছে, এই 5টা বি, তাহলে এখানে 5টা বি, ঠিক আছে। আর এটা হচ্ছে এ ভিন্ন, এ কি এ না এ ভিন্ন, ঠিক আছে, এ ভিন্ন, এ ভিন্ন নেবেন না, এ ভিন্ন না, এ ভিন্ন নিবেন না, এ ভিন্ন নেবেন না। যেমন আমি বলি এই এ ইজ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, ঠিক আছে। তো এ সেম থাকবে। আবার এ ইজ ইকুয়াল টু, তো আপনি ধরেন আপনি বি1 দিয়ে একে ভাগ দিলেন, এরপর বি2 দিয়ে একে ভাগ দিলেন, ঠিক আছে। তো বি2 দিয়ে যদি আপনি যদি বি2 না, এরকম হবে না। আপনি এটা যদি প্রমাণ করতে চান, ইউনিকনেস যদি এটা প্রমাণ করতে চান, তাহলে আপনার এভাবে ধরতে হবে। এটা যদি ইউনিকনেস মানে এটা একটাই, সেটা যদি প্রমাণ করতে চান আপনার থেকে কন্ট্রাডিকশন আনতে হবে। তো একটা আছে এ ইজ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, তাই না, এটা আছে। তো এখন আমার থেকে ইউনিকনেস প্রমাণ করতে গেলে এটা আমার লিখা সিস্টেম জানতে হবে, সেটা হচ্ছে তো এ ইজ ইকুয়াল টু, তো এটাকে আমি কি বলে লিখতে পারি, মানে বাহ্য ইজ ইকুয়াল টু বি মান হচ্ছে 5 আর এ মান হচ্ছে এখানে 7 ধরলাম, আরেকটা এটাও 7 এটাও 5 হলে, তো হ্যাঁ সেম, ঠিক আছে, 7 এই 5, ওকে। তো আমি ধরতেছি এখানে, আমি কি ধরতেছি দেখেন, বি, দেখেন এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, তাই না, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ওকে সেম। তো বি, তো এখানে কুশান আসলো কিউ1, এখানে কুশান আসলো কিউ2, এটা আর, ওকে। তো এখন একটা জিনিস খেয়াল করবেন, হ্যাঁ বাকশেষও আমাদের, কারণ বাকশেষ তো সেম হবে না, এটাকে আর1 দিলাম, এটাকে আর2 দিলাম, ওকে। এ ইজ ইকুয়াল টু বি কিউ1 প্লাস আর1 ধরলাম, আরেকটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু বি কিউ2 প্লাস আর2 ধরলাম, ওকে। যেমন এটা হচ্ছে এ, তো এটাও এ, 7ও এ, তাই না, তো 7ও এ, বিও ঠিক আছে, দেখেন বিও ঠিক আছে, ওই বিও ঠিক আছে, বি যেটা একটাই, ঠিক আছে। তো আমি এখন প্রমাণ করব যে ও একটাই, মানে ওর ইউনিকনেসটা মানে ও নিজেই হচ্ছে একটা, ঠিক আছে। তো আমি কন্ট্রাডিকশন প্রমাণ করার জন্য এই কাজটা করতেছি, এটা ধরে নিতে হচ্ছে। তো এ ইজ ইকুয়াল টু বি কিউ1 প্লাস আর1, এ ইজ ইকুয়াল টু বি কিউ2 প্লাস আর2, তার মানে হচ্ছে বি কে যদি আপনি একে ভাগ করেন, তাহলে আপনার ভাগফল আসবে একটা কিউ2 আর একটা ভাগফল আসবে কিউ1। তো কখনো কি সম্ভব, দেখেন 5 একে 5 2, এটা কে 5 একে 5, তাও 2 আসতেছে না। তো আমি ধরে নিচ্ছি যে আমি যখন বি দিয়ে একে ভাগ করব, তখন কিউ1 হচ্ছে একটা, কিউ2 হচ্ছে আরেকটা আসতেছে, ঠিক আছে। তেমনি ভাবে তো কিউ1 আর কিউ2 যদি একটা আসে, তো কথা হচ্ছে ভাগশেষে তো আমাদের কি আলাদা আলাদা হবে, তাই না। তো এটা আর1 হবে, এটা আর2 হবে। যদি কিউ1 হয়, যদি কিউ2 হয়, তাহলে ও আর1 ও আর2 হবে, ঠিক আছে। তো এখন আমরা কিভাবে সেটা প্রমাণ করব সেটা দেখাচ্ছি। তো এখন এই দুইটা এর মান না, তো এই দুটো যদি এর মান হয়, তাহলে বি কিউ1 প্লাস আর1 ইজ ইকুয়াল টু বি কিউ2 প্লাস আর2, ঠিক আছে। তো এই লিখবেন, লিখার পর এখান থেকে আপনি কি পাচ্ছেন, আর1 মাইনাস আর2 ইজ ইকুয়াল টু বি কমন কিউ2 মাইনাস কিউ1। দেখেন এখন, তো এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের বিটা আর1 মাইনাস আর2 কে কি করতেছে, ডিভাইড করতেছে, মানে বি ডিভাইডস আর1 মাইনাস আর2। তো এটা কি কখনো সম্ভব, কারণ আমাদের বি হচ্ছে 5 না, বি হচ্ছে 5, তো আর হচ্ছে ভাগশেষ। তো এখন আরটা হচ্ছে বি থেকে অলওয়েজ ছোট, এ দেখেন আর এটা আর না, আর কিন্তু বি থেকে অলওয়েজ ছোট না, তাহলে ছোট, তাহলে ওদের ডিফারেন্স তো বি থেকে আরো ছোট হয়ে যাবে, তাই না, আরো ছোট হয়ে যাবে। তাহলে কিভাবে আমরা বি ডিভাইডস মানে আর1 মাইনাস আর2টা কিভাবে বি দ্বারা ডিভিজিবল হবে বলেন। তো আর1 মাইনাস আর2 কি কখনো বি দ্বারা ডিভিজিবল হওয়া সম্ভব না। তো এটাই হচ্ছে কন্ট্রাডিকশন। এই কন্ট্রাডিকশনটা আনার জন্যই আমি এখানে একটু ভাবতে হবে কিভাবে কি কাজ করলে। তো এখানে সেম ধরবেন, 7 ধরলাম বাহ্য,
আমি ভাজকও কি করলাম, সেম রাখলাম। তো ভাজ্যকে যখন ভাজক দিয়ে ভাগ দেব, তখন আমাদের ধরে নিলাম একটা Q1 আসলো আর একটা Q2 আসলো। তো কখনো কি সম্ভব Q1 আর কি Q2 আলাদা আলাদা আসবে? এরপর হচ্ছে ভাগশেষও কি আলাদা আলাদা আসবে? আপনি যদি একটা ভাজক দিয়ে যদি একটা ভাজ্যকে যদি ভাগ দেন, আলাদা আলাদা কি কোনো মান আসবে? তো ধরে নিয়েছি যে সেরকম। তো যখন ধরে নিয়েছি তখন এখানে কন্ট্রাডিকশনটা আসলো না? তো এই কন্ট্রাডিকশন কেন আসলো? আমরা এইটা যে দোষী, রং দোষী, তাই আর কি। এটা আমরা যে রং দোষী সেটার কারণে আমাদের এখানে কন্ট্রাডিকশনটা আসলো। যার কারণে এখানে বোঝাচ্ছে যে আমরা তো জানি বিটা অলওয়েজ আর থেকে বড়, কিন্তু এখানে তাহলে বড় হলে বিটা যদি আর থেকে বড় হয়, তাহলে এই বিটা যদি আর থেকে বড় হয়, বিটা যদি আর থেকে বড় হয়, তো আর দিয়ে কি মানে আটটাকে কি বি দিয়ে ভাগ করা যাবে? মানে এই এটাকে তার মানে হচ্ছে এরকম আর কি, তাই না? তো এইটা তার মানে হচ্ছে আমার এই 8টাকে কি 5 দিয়ে ভাগ করা যাবে কখনো? এটাকে কি 5 দিয়ে কখনো ভাগ করা যাবে? বি দিয়ে ভাগ করা যাবে? ইম্পসিবল। তো ওদের ডিফারেন্সটা আরো ক্ষুদ্র। তাহলে ওদের ডিফারেন্সটাকে কি আমরা কখনো ভাজক দিয়ে ভাগ দিতে পারবো না। তাহলে এটাই হচ্ছে কন্ট্রাডিকশন। তো এই let us assume that a can be expressed in the given form in two ways, মানে এই ভাজ্যটাকে আমরা দুইভাবে কি করতে পারি, এক্সপ্রেস করতে পারি। একটা হচ্ছে Q1 প্লাস বি, যেখানে এরপর Q2B প্লাস R2, মানে একই ভাজ্য ভাজক সেম, তবে এখানে যে আমাদের কোশ্চেনগুলো আসছে আলাদা আলাদা, রিমাইন্ডারগুলো আলাদা আলাদা ফর সাম ইন্টিজার সি। তো এখন কি করবেন, এখন এখানে Q1B প্লাস R1, Q2 প্লাস B2 প্লাস R2, তাহলে এখান থেকে কমন নেবেন। কমন নিলে এরপর B ডিভাইস R1 মাইনাস R2 হুইচ ইজ কন্ট্রাডিকশন। তো আমাদের এটা হবে না, তার মানে হচ্ছে এটা কি হবে, আমাদের ইউনিকনেস হবে। ঠিক আছে, শেষে আমরা কি লিখবো, সেহেতু আমরা কি লিখবো, এখানে R1 আর R2 উভয়ই সমান। ঠিক আছে, যেমন এই এখানে আমার মতো লিখলে কি লিখবেন, মানে এখানে Q1 আর Q2 উভয়ই সমান, মানে Q1 আর Q2 সমান, এই তো সমান না, সমান না, এই এখানে Q1 আর Q2 সমান, R1 আর R2 সমান, এই R1 R2 সমান, Q1 আর Q2 সমান। ঠিক আছে, তো এখানে Q1 আর Q2 সমান, R1 ইজ ইকুয়াল টু R2 সমান। ওরা যদি ভিন্ন হয় তাহলেই তো আমাদের কন্ট্রাডিকশনটা চলে আসতেছে, তাই না? তো ওরা কিন্তু সমান। ওকে, এটাই হচ্ছে ইউনিকনেস। তার মানে হচ্ছে আমাদের শুধুমাত্র একটাই হবে, ওরা দুজনে সেম, ওরা দুজনই কি হবে, সেম হবে। তাহলে আমরা প্রমাণ করে দিলাম ডিভিশন অ্যালগরিদম। ওকে, তাহলে আপনাদেরকে লজিক দিয়ে কিন্তু কথাবার্তাগুলো বললাম, মনে রাখবেন। এখন আমরা প্রমাণ করব দ্য ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক ইউনিক ফ্যাক্টরাইজেশন থিওরাম। দ্য ফান্ডামেন্টাল থিওরাম অথবা ইউনিক ফ্যাক্টরাইজেশন থিওরাম। তো আপনাদেরকে এইভাবে প্রশ্নটা আসে, এটা কিন্তু 10 মার্কসের জন্য আসে। তো বলে যে state and prove that the fundamental theorem of arithmetic or unique factorization theorem, the statement আমি ইজি ভাবে লিখেছি, every positive integer and is greater than 1 can be expressed as a product of primes in one and only one way। তার মানে হচ্ছে প্রত্যেকটা পজিটিভ ইন্টিজার, এটাকে পজিটিভ ইন্টিজার মানে হচ্ছে যেমন 20, 3, 5 এরকম হতে পারবে, এগুলাকে ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, এ ক্যান বি এক্সপ্রেস প্রোডাক্ট অফ প্রাইমস, তার মানে হচ্ছে প্রাইমের প্রোডাক্ট মৌলিক সংখ্যার গুণাকারে লেখা যায়, প্রকাশ করা যায় একভাবে এবং শুধুমাত্র এককভাবে, একক উপায়ে। ঠিক আছে, তো এটা প্রুফ কিভাবে করব, একেবারে ইজি। তো আমরা লেট করে নিব যে, তো আমি যদি বলি এখানে, আমি যদি বলি যে আমি 105 নিলাম, ঠিক আছে, তো এটাকে 5 দিয়ে ভাগ যাচ্ছে না, 5, তাহলে আচ্ছা আমি 105 না, যেমন আমি 124 নিলাম। ওকে, 124 নিলাম, তাহলে 6 দুগুণ 12, 2 দুগুণ 4, আবার 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 2 একে 2 31 দুগুণ
62, তারপর আচ্ছা হাত তো যাচ্ছে না তাই না, 31 আর তো যাচ্ছে 124 না, 126 নিত, 126 নিয়ে একটু ভালো করে বোঝাবার জন্য করতেছি। 6 × 12, 3 × 6, আর এটাকে 3 × 6, 3 × 3 না, 3 × 6, 3 × 3, 3 × 7 21। তাহলে এটা দেখেন, তাহলে এটা হচ্ছে আমাদের P1, এটা হচ্ছে আমাদের P2, এটা হচ্ছে আমাদের P3, এটা হচ্ছে আমাদের P4। ওকে, তো P4 তো এক সময় এসে কি এটাকে কি আর আমি করতে পারতেছি? 7টাও মৌলিক সংখ্যা না, এগুলো সবগুলো মৌলিক সংখ্যা না? আচ্ছা মৌলিক সংখ্যা। এখন আমি 24 ধরেছি, ধরেন আমি ধরেছি কি 24, ঠিক আছে। আচ্ছা 24 না, এটাই 126। ওকে, তো দেখেন তো 126কে আপনি যদি 2 × 63 করেন তো এটাই n এর মান, এটাই হচ্ছে n এর মান, n সমান 126, ঠিক আছে, n সমান 126। তো 126কে আপনি 2 × 63 লিখতে পারেন না? আচ্ছা, তাহলে দুইটা কি মৌলিক সংখ্যা না? দুইটা কি আমাদের প্রাইম নাম্বার না? প্রাইম নাম্বার। তাহলে আপনি পি আর এটাকে যদি আপনি যদি কিউব মনে করেন, কিউ, তাহলে পি কিউ হবে না, n ইকুয়াল কি লিখতে পারেন? পি কিউ হবে না, পি কিউ। তার মানে অথবা P1 Q1 ধরেন, P1 Q1 লিখতে পারেন না, P1 Q1 লিখতে পারেন। তো পিটা অলওয়েজ প্রাইম। আপনি যখন দুইটা প্রোডাক্ট আকারে লিখবেন তখন আমাদের এটা কিন্তু কি হবে, এটা কিন্তু Q1টা আমাদের নট প্রাইম হতে পারে, প্রাইম হতে পারে, ঠিক আছে, নট প্রাইম তো হতে পারে, তাই না? এই তো এটা কি প্রাইম নাম্বার? এটা তো প্রাইম নাম্বার না, তাই না? তো আমরা বলবো যে যখন n এর মানটা ন্যাচারাল নাম্বার 1 থেকে বড় তখন আমরা n P1 Q1, তার মানে হচ্ছে 2 × 63, ঠিক আছে, যেখানে P1টা প্রাইম, একটা প্রাইম থাকবে, কিন্তু একটা কমপক্ষে অ্যাট লিস্ট 1 প্রাইম। ওকে, কমপক্ষে একটা প্রাইম থাকবে। আর Q1টা যদি প্রাইম না হয় তাহলে Q1টাকে আপনি কি করতে পারতেছেন বলেন তো? Q1টাকে আপনি কি করতে পারতেছেন? 2 × 3 × 21 না? তো দেখেন আপনি যখন 63কে আবার করলেন, এটা তো P1, তো এটা P2 চলে আসছে না, কিন্তু এটা কি, এটা আমাদের Q2, Q1 থেকে Q2 আসলো। তো কারণ 21 তো এখনো আমাদের মৌলিক সংখ্যা নয়, Q2 তো মৌলিক সংখ্যা নয়, তাহলে আপনি কি বলবেন? Q1 is not prime, then Q1 is equal to P2 Q2। যেহেতু P2 is prime আর Q2 is not prime, তাহলে আমরা বলবো Q2 is equal to কি হবে? Q2 is equal to এই তো Q2, এই তো Q1 is equal to P2 Q2, ঠিক আছে। তো এটা Q1 is equal to P2 Q2, ঠিক আছে, তো Q1 is equal to P2 Q2 লিখতে পারেন না? এখন আবার কি করতে পারেন? 2 × 3 × তাহলে এটা P1, এটা P2। এখন 3 × 7 = 21 না, তাহলে 3 × 7, ঠিক আছে, তাহলে P3 লিখতে পারছেন না? আবার তাহলে এটা কিন্তু আমাদের প্রাইম, তাহলে এটাও প্রাইম, এগুলো P4। তো আপনি কি লিখবেন? Q2 is equal to P3 Q3 লিখতে পারছি, P3 Q3 লিখতে পারছি, P3 Q3, তার মানে হচ্ছে Q3টা প্রাইম হয়ে গেছে। তো যদি প্রাইম না হতো, যেমন আমি যদি 254 নিতাম, দেখেন তো অনেকগুলো আসতো না, অনেকগুলো আসতো। তো 254 যদি আপনি বড় সংখ্যা যত নেবেন ততই তো আমাদের কি হবে? যদি 254 নিতেন, আপনি মনে মনে যদি 254 নিতেন, আমি তো এটা ছোট একটা দোষী না, তো আপনি যদি 254 নিতেন তখন কিন্তু আমাদের ধরেন 2 × 2 × যেতে থাকতো না, 7-8 বার যেতে থাকতো। তো আমি এটা যেহেতু ছোট নিছি, আমাদের এখানে স্টপ হয়ে গেছে আর কি। তো এক সময় কিন্তু প্রাইম চলে আসবে, এক সময় প্রাইম আসবে যে, তাই না? তো আপনি এভাবে Q2 is equal to P3 Q3 পাচ্ছেন, তাই না? তো এখন আপনি P3 Q3 পেয়ে গেলেন, যেখানে P3টা প্রাইম, Q3টা কি না, প্রাইম না, ঠিক আছে। তো Q3টা প্রাইম না, তো আপনি শেষমেশ কি লিখতে পারতেছেন দেখেন তো? তো আপনি এখান থেকে কি এই Q2 আছে না, তো এখান থেকে Q2-র মানটা এখানে বসিয়ে দিন, তাহলে P3 P2 P3 Q3 আসবে আর কি, এটা আসবে। তাহলে এটা Q1 এর মান না, এটা এখানে বসিয়ে দিন, এখানে বসিয়ে দেন, তাহলে কি পাচ্ছেন? n is equal to P1 Q1 Q2 P1 Q1 এর মান কোনটা? P2 P3 Q3 আর কি, ঠিক আছে। তাহলে এখানে Q1 এর জায়গায় ওকে বসিয়ে দেন, Q1 এর জায়গায় এটাকে বসিয়ে দেন, তাহলে এটা পাবেন। তো এখানে Q3 আছে না, তো এক সময় আমাদের এটা পিকে হয়ে যাবে না? পিকে আর কি শেষ টার্ম, ঠিক আছে। এই 7টাকে আমরা পিকে ধরলাম, 7টাকে আমরা পিকে ধরলাম। আপনি যদি 254কে করতেন কি হতো বলেন তো?
2 2 1 2 2 2 গুণ 4 কি হতো এটা হচ্ছে আমাদের 1 নামছে 7 গুণ 252 কে করেন 2 1 2 2 1 2 2 2 গুণ 4 তারপর হচ্ছে 1 নামছে 12 6 2 গুণ 12 ওকে 126 আসছে দেখেন তাহলে 6 2 গুণ 12 3 2 গুণ 6 এই এরকম আর কি তাহলে এটা আমাদের এরকম আসবে আর কি ওকে তো আপনি এখানে স্টপ হয়ে গেছে বলে আমাদের কি হচ্ছে এখানে স্টপ হয়ে গেল আর কি ঠিক আছে এখানে আমাদের স্টপ হয়ে গেল তো স্টপ হয়ে গেলে আপনি এটা শেষমেশ এটাই তো পিকে তাই না তাহলে Q3 টা এক সময় আমাদের কি হয়ে যাবে পিকে হয়ে যাবে আর কি তাই না Q3 থাকবে না এটাও প্রাইম হয়ে যাবে এক সময় তাই না তো n = P1 P2 P3 Q3 তো এক সময় আমাদের ইন জেনারেল সাধারণভাবে এক সময় পিকে তে চলে আসবে মানে সবগুলো মৌলিক হয়ে যাবে আর কি ঠিক আছে তো এখন এটা হচ্ছে আমাদের এক্সিস্টেন্সটা প্রমাণ করতেছে এখন আপনি ইউনিকনেস প্রমাণ করবেন তো এটা যে একটাই সেটা প্রমাণ করবে এখন হচ্ছে ইউনিকনেস ঠিক আছে এই আমাদের দ্যাট ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিকের ইউনিকনেস কিভাবে প্রমাণ করবে সেটা দেখেন সেটা হচ্ছে বোঝার বিষয় তো ইউনিকনেসটা হচ্ছে আপনি তার মানে হচ্ছে এটা একটাই তার মানে হচ্ছে P1 P2 P3 আপ টু Pk একটাই এগুলো হচ্ছে একটাই ঠিক আছে তো আপনি কি বলবেন ইফ পসিবল যদি সম্ভব হয় দেয়ার এক্সিস্ট a set of primes Q1 Q2 Q3 up to Qs তার মানে Q1 Q2 Q3 এখানে ভেতর কিন্তু আপনার Q4 এইভাবে করে Q k পর্যন্ত আছে k টার্ম পর্যন্ত আছে ঠিক আছে k টার্ম পর্যন্ত আছে এরপর Q k + 1 Q k + 2 আপ টু Qs ওকে এইখানে এটাই হচ্ছে আমাদের সেই একটা প্রাইম নাম্বারের সেট যেখানে আমাদের প্রমাণ করতে হবে যে P1 আর Q1 উভয় সমান ওরা আলাদা আলাদা নয় P2 আর Q2 সমান ওরা আলাদা আলাদা নয় P3 আর Q3 সমান Pk আর Qs সমান এখানে বাড়তি কোনো টার্ম থাকবে না এটাই প্রমাণ করব তো এটা প্রমাণের জন্য কন্ট্রাডিকশন আনা লাগবে আমাদের তো ঠিক আছে তো আমরা যখন ইউনিকনেসটা প্রমাণ করব সবসময় হচ্ছে কন্ট্রাডিকশন আনার চেষ্টা করব তো ইউনিকনেসটা তাহলে প্রমাণ হয়ে যাবে তাহলে আপনার যে এটা আছে আপনি ওর মতো করে আরেকটা কি নেবেন প্রাইম নাম্বারের সেট নেবেন যেখানের মধ্যে ওর থেকে একটু বাড়তি করে ধরে নেবেন Qs তার মানে Qs এর ভেতরে কিন্তু আরো কিন্তু আছে সাচ ডেট তো এরা যদি n হয় ওরাও তো n তাই না আমি কি বলছি ও সমান ও সমান ও সমান ও সমান ঠিক আছে তো ওরা যদি সমান হয় তাহলে ওরা যেমন n ওইও n আমরা থেকে ধরে নিতে হবে তো এগুলো সবগুলো কিন্তু প্রাইম নাম্বার সবগুলো কিন্তু প্রাইম নাম্বার ঠিক আছে এগুলো লিখে দিলাম একসাথে এখন একটা জিনিস হচ্ছে আমি খাতায় দেখাই এখানে তো এটাকে 4 নাম্বার দিবেন এটাকে 5 নাম্বার দিবেন ক্লিয়ার 4 নাম্বারে 5 নাম্বার দিব ওকে এখন আমি এখানে n কি লিখছি n = P1 P2 P3 আপ টু কত Pk তাই না আচ্ছা এখন দেখেন এখান থেকে আপনি কি বলতে পারতেছেন এই দেখেন আপনি যখন এই 252 কে করতেছেন তখন আপনার 2 কে 2 4 2 2 গুণ 4 1 নামছে 6 হবে এখানে তাহলে 2 6 2 গুণ 12 3 2 গুণ 6 2 এখানে আপনার কি আসতেছে এখানে হচ্ছে আমাদের 21 3 2 গুণ 6 3 একে 3 না 3 2 গুণ 6 এটা 2 না এটা 3 হবে 3 2 গুণ 6 3 একে 3 3 21 3 7 21 দেখেন এখন এখানে আমাদের কি হচ্ছে দেখেন এগুলো সবগুলো দিয়ে কি 252 কে ভাগ যাবে না 2 দিয়েও যাচ্ছে 2 দিয়েও যাচ্ছে 3 দিয়েও ওকে ভাগ যাবে 3 দিয়ে ভাগ যাবে 7 দিয়ে ভাগ যাবে না এই 7 দিয়ে ভাগ যাবে না নাকি আবার যাবে না 252 কে 7 দিয়ে ভাগ দেন 7 দিয়ে গুণ 14 3 7 21 হে 4 2 6 7 42 না তাহলে এই গেছে না গেছে তো তাহলে প্রত্যেকটা মৌলিক সংখ্যা দিয়ে nটাকে কিন্তু মানে nটা ডিভিজিবল ঠিক আছে তো এখন আমি বলতে পারি তাহলে n is p1 টা ডিভাইড করে n কে তার মানে হচ্ছে n is divided by p1 n is divided by p1 তাই না তার মানে p1 divides n ঠিক আছে তাহলে আমরা তো বলতে পারি ডেফিনিশন থেকে তাহলে এটা যদি হয় এখন আপনি আরেকটা n কি পেয়েছেন Q1 Q2 Q3 আপ টু Qs তাই না তো এখন
P1টাকে ভাগ দিয়ে দেন Q1, এই n এর মানটা বসিয়ে দেন, আবার ও কে বসাবেন না, কারণ P1 ডিভাইড করে n কে, তাহলে n মানে কে? ও না, n মানে কে ও না, তাহলে ও কে বসান, ঠিক আছে? Q1, Q2, Q3 আপ টু Qs। এখন আপনি এটাকে সংক্ষেপে লেখেন P1 ডিভাইড Q আর ধরেন, ঠিক আছে? আর ধরেন, ওকে, আই ধরতে পারেন, জে ধরতে পারেন, আপনার ইচ্ছা। তো কিউ আর, সবাইকে আমি আর ধরছি, আর মানে হচ্ছে 1, তাই না? আর মানে হচ্ছে 2, আর মানে হচ্ছে 3 হলে Q3, আর যখন S হবে তখন QS, ঠিক আছে? তো আমি সবাইকে কিউ আর ধরলাম, তাহলে P1টা ডিভাইড করে কিউ আর কে। আচ্ছা বলেন তো এখন, এটা S, এটা হচ্ছে আর না, তাহলে এটা তো আর মানে হচ্ছে আমাদের S কে তো এক্সিট করবে না, না S কে তো ছেড়ে বাইরে যাবে না, S এর সমান হবে বা S থেকে ছোট হবে, আর এক থেকে কি হবে? এক থেকে বড় হবে, তাই না? এক থেকে বড় হবে বা সমান হবে। তো দেখেন, তাহলে আমাদের এটা লিখে ফেললাম আর কন্ডিশনটা লিখে ফেললাম, ঠিক আছে? তাহলে আমাদের আর এর মান 1 হলে Q1, 2 হলে Q2, 3 হলে Q3, S হলে QS। ক্লিয়ার? তাহলে এখন আপনি এখান থেকে কি বলতে পারতেছেন সেটা আমি পরে দেখব, তার আগে একটা লেখা লিখতে হবে। সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে আমার থেকে এখন এজিউম করে নিতে হবে। নাও লেট আস এজিউম, তাহলে আমার থেকে একটা জিনিস এজিউম করে নিতে হবে, কারণ এটা থেকে আপনি কিন্তু, হ্যাঁ আমি চাইলে এখান থেকে স্টার্ট করতে পারতাম, তো এটা স্টার্ট আমি এখন করবো না। এটাকে আমি একটা ইকুয়েশন নাম্বার দিয়ে দিচ্ছি। ইকুয়েশন নাম্বার আপনি ধরনের 1, 2, আগে কত ধরছি? এখানে 5 ধরছি না, এখানে 5 ধরছি। তাহলে এটাকে আপনি 6 ধরে নেন, এটাকে 6 ধরে নেন, এটাকে 7 ধরে নেন, ঠিক আছে? এটাকে 7 ধরে নেন। তো হ্যাঁ, তো এটাকে না ধরলেও চলবে, আমি এখানে 7 দিলাম, ঠিক আছে? তো লেট আস এজিউম, এখন একটা জিনিস এজিউম করে নিচ্ছি, সেটা কি একটু খেয়াল করেন। P1, P2 থেকে দেখেন, এখানে P1, P2, P3, P4, কেনা এগুলা P1, P2, P3, P4, P5 এগুলা সবগুলো। তো আমি যদি সাজিয়ে লিখি, এখানে সবগুলো 2, 2, 2 আছে না, তো 2, তো 2 এর সমান হতে পারে না, আবার কি হতে পারে? ছোট হতে পারে। তো আমি একবার লিখলাম 3 < 7 না, তো এটা ইনক্রিজিং অর্ডারে না, তার মানে হচ্ছে P1টা P2 থেকে বড় লিখলাম, P2টা P3 থেকে বড় লিখলাম। তো এইভাবে করে করে আমাদের PK, ওকে? এরপর হচ্ছে এন্ড, তেমনি ভাবে কিউ তো হবে, তাই না? কিউ গুলো তো আমাদের কি? কিউ গুলো তো আমাদের প্রাইম নাম্বার। তো Q1 থেকে Q2 বড়, ইনক্রিজিং অর্ডার লিখেন Q3 আপ টু QS, ঠিক আছে? তো আমরা এখান থেকে এটা কাট দিলাম, ওকে? তো এটাও লিখে ফেললাম। এখন তাহলে বলেন তো কে আর এস, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে এস কিন্তু বড়, ঠিক আছে? এস কিন্তু বড়, কারণ এখানের ভেতর কে আছে, কিন্তু এখানের ভেতর কিউ কে আছে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে বাড়তিতাম, ঠিক আছে? কিউ কে এর পর বাড়তিতাম হচ্ছে এগুলা QS পর্যন্ত। তো সেটাকে দিলাম 9 নম্বর, ওকে? এখন খেয়াল করেন, এখন এখান থেকে কাজ শুরু করবো, এখান থেকে 7 নম্বর থেকে কাজ শুরু করবে। এটা আমি লিখলাম না কেন, সেটা এখন বুঝবেন। তো এখন আমি কাজ শুরু করতেছি। P1 ডিভাইডস QR, P1 ডিভাইডস QR। এখন কথা হচ্ছে P1 ডিভাইডস QR, ক্লিয়ার? এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি 7 নম্বর থেকে কি বলতে পারতেছেন? ফ্রম 7 7 নম্বর থেকে আমি কি বলতে পারতেছি? আচ্ছা, এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা। QR মানে কি? QR মানে কি? আর এর মান 1 হলে Q1, আর এর মান 2 হলে Q2, আর এর মান 3 হলে Q3। তো মৌলিক সংখ্যা কি দিয়ে ভাগ করতে পারে? কখনো পারে? যেমন আমি কি 3 দিয়ে 2 কে ভাগ করতে পারবো? 7 দিয়ে কি 3 কে ভাগ করতে পারবো? 7 দিয়ে কি 2 কে ভাগ করতে পারবো? অথবা 2 দিয়ে কি 7 কে ভাগ করতে পারবো? 3 দিয়ে কি 7 কে ভাগ করতে পারবো? পারবো না। তেমনি ভাবে P1 ও P2 কে পারবে না, P3 ও PK কে পারবে না, ঠিক আছে? তো P1 আর কিউ আর মান হচ্ছে Q1, Q2, Q3, এগুলা কোনোটাই P1 কে ভাগ করতে পারবে না। হ্যাঁ পারবে, যদি P1 ইজ ইকুয়াল টু QR হয়, ঠিক আছে? তো এটা আমি খাতা থেকে দেখাবো লিখাটা কিভাবে লিখবেন। তো P1 ইজ ইকুয়াল টু QR, তো P1 ইজ ইকুয়াল টু QR হলেই তো আমাদের কি P1টা QR দ্বারা কি হবে?
নিঃশেষে বিভাজ্য হবে, ঠিক আছে। 2 2 কে ভাগ করতে পারে, 3 3 কে ভাগ করতে পারে, ও নিজেকে ভাগ করতে পারবে যে, তাই না। তো P1 আর QR সমান হলেই P1টা QR দ্বারা ডিভাইড হবে। ক্লিয়ার? তাহলে এখন আমি এটা বলে দিলাম না, তো এখন এটা আপনি বলে দিলেন। তো এখন আপনি হয়েছে, তো এখন আপনি কি বলতে পারবেন দেখেন তো। আচ্ছা, আমি একটু এদিকে লিখাচ্ছি, দেখেন P1টা QR এর মান যদি 1 হয়, Q1 না, আর এর মান যদি 1 হয়, Q1 না, তাহলে P1 Q1 এর সমান, P1 Q1 এর সমান না, তাহলে P1 Q1 এর সমান হলেই ভাগ হবে। তাহলে P1 আর Q1 সমান হলেই P1 দিয়ে Q1 কে কি করতে ভাগ করতে পারবো। তো P2 এই তো P1 আবার Q আর এর মান যদি 2 হয় তাহলে Q2, তাহলে P1টাকে এই Q2টাকে P1 দিয়ে ভাগ করতে পারবো, Q2টাকে কাকে, যদি P1 যেগুলো Q2 হয় তো Q2টাকে P1 দিয়ে ভাগ করতে পারবো, তাই না। Q2টাকে P1 দিয়ে ভাগ করতে পারবো কখন, P1 যেগুলো Q2 হলে। তো আমরা এখান থেকে কি দেখতেছি, Q1 থেকে Q2 বড়, তার মানে হচ্ছে আমার Q2টা কি, Q2টা বড়, তাহলে Q1 থেকে, তাই না। Q1 থেকে Q2 বড়, তার মানে আমরা সর্বশেষ লিখতে পারতেছি P1টা আমাদের কি Q1 থেকে কি হবে, P1টা Q1 থেকে বড় হবে অথবা সমান হবে, অথবা কি হবে, সমান হবে, ঠিক আছে। P1টা Q1 এর থেকে বড় বা সমান হবে, তার মানে আমরা এখান থেকে লিখতে পারতেছি P1 is greater than and equal Q1। তাহলে আমরা এটাকে দিলাম 10 নম্বর ইকুয়েশন, এটাকে দিলাম 10 নম্বর ইকুয়েশন। তো এইটুক যদি বুঝতে পারেন, এখন হচ্ছে বাকি কাজগুলো সবগুলো ইজি। এইটুক শুধু বুঝতে পারলে বাকি কাজগুলো এখন ইজি। তো আমি এটা P1 Q1 এর সমান বা বড়, এখন আমি আনবো কি, Q1 is greater than and equal P1, এটা আনবো, ঠিক আছে। Q1 is greater than equal P1, এটা আনবো। তো আমি একটা পড়ছি না, কি পড়ছিলাম, যদি বি থেকে বড় হয়, আমরা এ থেকে বি যদি বড় হয়, আবার এটা যদি বি থেকে ছোট হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এজ ইকুয়াল টু বি না। তো আমরা দেখিয়ে দিব যে, এটা দেখাবো যে P1 আর Q1 সমান সমান, ওরা আলাদা আলাদা মান না, সেটা দেখানোর জন্য এখন আমি ওই কাজটা করব। তো সেই কাজটা আমি এখান থেকে বলে দিচ্ছি। দেখেন এখন কি করবেন, এখন শুধু এটা করবেন। এখন যেমন এখানে যেমন P1 ডিভাইডস n লিখছেন, এখন লিখবেন Q1 ডিভাইডস n। এখন কি লিখবেন, Q1 ডিভাইডস n, মানে এখানে Q1 দিবেন, এখানে n ঠিক থাকবে, ঠিক আছে। এখানে Q1 দিবেন, এখানে n এর মান কোনটা হবে, এখন এটা হবে, ঠিক আছে। এখানে P1 P2 P3 আপ টু Pk হবে, ঠিক আছে। এটা আমি খাতা থেকে দেখিয়ে দিই। এই এখন Q1 ডিভাইডস n, তাহলে Q1 ডিভাইডস n এর মান এখন ও হবে, তাই না, n এর মান এখন ও হবে। এখন সবগুলো উল্টে যাবে, Q1 ইজ এ প্রাইম নাম্বার। তো এখন বাকি মানে আমি যা যা ওখানে করছি তা এখানে করতেছি। তো Q1টা এগুলোকে সবগুলোকে কি ধরবো, Pi ধরবো। এটা আমি যেমন এখানে কি করছিলাম, দেখেন এখানে যেমন আমি P1 ডিভাইডস QR লিখছিলাম, এখান থেকে দেখাই, এই P1 ডিভাইডস QR, এই সবাইকে কি ধরছি, সবাইকে QR ধরছি, সবাইকে কি ধরছিলাম, QR ধরছি। এখন P1 P2 P3 আপ টু Pk কে কি ধরবো, QI ধরবো। আপনার ইচ্ছে আই ধরলে আই, যে ধরলে যে, তো কি ধরবেন, Pi ধরলেন। তো আইটা অবভিয়াসলি কে থেকে কি হবে, কে থেকে অবশ্যই ছোট বা সমান হবে, আর এক থেকে বড়, এক থেকে বড়, তাই না। তাহলে এখন আপনি কি বলবেন, এখন আপনি এটা বলবেন যে এই Q1 আর Pi উভয়েই মৌলিক সংখ্যা, আর Piটা Q1 দ্বারা ডিভিজিবল হবে, অথবা Q1টা Pi দ্বারা ডিভাইড হবে যদি এই QI আর Pi সমান হয়। এই Q1 আর Pi সমান হয়, এটা Q1, ঠিক আছে। Q1 আর Pi কি হয়, সমান হয় যদি Q1 আর Pi সমান হয়। সমান না হলে তো আমাদের মৌলিক সংখ্যা আর তো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যেতে পারে না, শুধুমাত্র ওরা সমান হলে না ভাগ যেতে পারবে, তাই না। তো সমান হয়, তার মানে হচ্ছে Pi ইজ ইকুয়াল টু
এই পিআই ইজ ইকুয়াল টু Q1। তো এখন আই এর মান যদি 1 হয় P1 সমান Q1। এখন হচ্ছে আমাদের কি আসছে পিআই ইজ ইকুয়াল টু এই পিআই ইজ ইকুয়াল টু QI। তো পিআই ইজ ইকুয়াল টু Q1, পিআই ইজ ইকুয়াল টু Q1 না, এই Q1 এই কই, তো পিআই ইজ ইকুয়াল টু Q1, পিআই ইজ ইকুয়াল টু কি আসছে, পিআই ইজ ইকুয়াল টু Q1, ঠিক আছে। তো পিআই ইজ ইকুয়াল টু Q1। এখন আমি যদি আই এর মান 1 বসাই P1 ইজ ইকুয়াল টু Q1, P2 ইজ ইকুয়াল টু আই এর মান 2 বসালে P1 ইজ ইকুয়াল টু Q1, তাই না, P2 ইজ ইকুয়াল টু Q1, P3 ইজ ইকুয়াল টু Q1, ঠিক আছে। তো কথা হচ্ছে আমি এটুকু আসতে হবে না, কথা হচ্ছে Q1টা আমাদের এই Q1টা আমাদের Q2 থেকে ছোট, Q1টা আমাদের Q2 থেকে ছোট বা সমান, বলছিলাম এগুলো সমানও হতে পারে, ঠিক আছে। এই সমান না, এই 2 2 2 2 এগুলো সমান, তার মানে হচ্ছে সর্বশেষ আমি বলতে পারি এখান থেকে P2 এখানে লিখে দিই, ঠিক আছে। এই তো Q1 এই এখানে লিখবো না, এই এখানে লিখবো না, P2 হিসাব করবো যে P2 হিসাব করবো যে আমি একটু উল্টা দোষী, তো তাহলে Q1 ইজ ইকুয়াল টু পিআই না, QI ইজ ইকুয়াল টু পিআই, তাহলে Q1 ইজ ইকুয়াল টু P1, এরপর Q2 ইজ Q1 ইজ ইকুয়াল টু P2, তাহলে P1 P2 হিসাব করবো যে আমি, তাহলে P1 থেকে P2 বড় না, তাহলে P2 থেকে P1 ছোট না, তাহলে P2 বড় না, তাহলে P2 আমাদের P1 থেকে বড় না, এই তো P2 P1 থেকে বড় না, তাহলে P2 P1 থেকে বড়, তাহলে আমরা লিখতে পারি Q1 ইজ গ্রেটার দেন এন্ড ইকুয়াল, ইকুয়াল চিহ্ন দিতে পারি, Q1 ইজ গ্রেটার দেন ইকুয়াল কার চেয়ে, P1 এর চেয়ে, দেখেন চলে আসছে না, Q1 ইজ গ্রেটার দেন ইকুয়াল P1, যেটা বলছিলাম আনা লাগবে সেটা চলে আসছে। তাহলে সেটা যদি চলে আসে এখন কি করবেন, এখন বলবেন যে এই 8 নাম্বার কই, এই আমাদের এই P1 ইজ গ্রেটার দেন ইকুয়াল Q1 আর Q1 ইজ গ্রেটার দেন ইকুয়াল P1, উভয়কে যদি আপনি যদি কম্বাইন করেন P1 ইজ ইকুয়াল টু Q1 চলে আসছে। তাহলে এইটুকু পর্যন্ত বুঝেন। তাহলে আমি সুন্দর একটু দেখিয়ে দিই, এই 4 নং থেকে আপনি এইটুক লিখছেন না, এইটুক লিখছেন, ঠিক আছে, এগুলা লিখছেন, এগুলাতে লিখছেন, এগুলার পর কি লিখবেন, এগুলার পর আমরা এইটা লিখব, ঠিক আছে, এইটা এই লাইনগুলো লিখব, ঠিক আছে। তারপর হচ্ছে এই কথাবার্তাগুলো বাংলায় আমরা লিখতে পারবো, ঠিক আছে, নিজের ভাষায় এগুলো লিখব। সমান হলেই বাক্য হবে ডিভিজিবল হবে, আর এই তো এখানে যে সত্যটা লিখলাম এটা হচ্ছে কিওয়ার্ড, ওকে, একটু ওভাররিডিং হলো। তো এগুলো সবগুলো যা দেখিয়েছি তাই আর কি। তো 10, এরপর হচ্ছে 11 নাম্বার হচ্ছে আবার, এরপর হচ্ছে দেখেন 12 নাম্বার, এরপর হচ্ছে এখানে এইগুলা লিখলাম আর কি, ঠিক আছে, এগুলো কথাবার্তাগুলো লিখলাম আর কি, যা দেখিয়েছি তাই লিখলাম, যা দেখিয়েছি তাই লিখলাম এখানে। তো এরপর হচ্ছে সমান করে দিবেন। এখন 11 আর 13 থেকে, এটা 13 নাম্বার, এটা 11, এই তো এই 10 নাম্বার, ঠিক আছে, 10 নাম্বার আর এই 13 নাম্বার, এটা 10 নাম্বার, এটা 13 নাম্বার থেকে আপনি কি পেয়ে গেলাম, P1 ইজ ইকুয়াল টু Q1, এই যে দেখালাম, এই দুটো যদি এরকম হয় তাহলে এগুলো বি হয়, তাহলে এই দেখিয়ে ফেললাম। এখন আপনি কি করবেন, n ইজ ইকুয়াল টু P1 P2 P3 কি করবেন, এখন আমরা জানি P1 P2 P3 আপ টু Pk হচ্ছে Q1 Q2 Q3 আপ টু Qs এর সমান, ঠিক আছে। তার উভয় তো n, উভয় n না, এই তো ওইও n না, ওইও n দোষী, ওকেও কি দোষিলাম n, ওইও n, তাহলে n হলে ও আর ও সমান না, সমান, তাহলে ও আর ও সমান, তাহলে এই ও আর ও সমান। এখন কি করব, P1 আর Q1 তো সমান না, P1 আর Q1 কাটাকাটি, P2 P3 Pk, P2 P3 Pk, Q2 Q3 Qs, Q2 Q3 Qs। তো এরকম যদি আমরা যদি সবগুলো যদি করতে থাকি কি হবে, P2 ও Q2 সমান হবে, P3 ও Q3 সমান হবে, P4 ও Q4 সমান হবে, এভাবে করে করে Pk ও Qk এর সমান হবে, Pk ও Qk এর সমান হবে, আবার Qs এর না, ঠিক আছে, কারণ এখানে ভিতর Qk আছে। তো এভাবে আমরা প্রসিড হতে থাকলে, এভাবে আমরা কন্টিনিউটিং দিস প্রসেস এটা হবে।
পি কে কিউ কে সমান হবে। তো গ্র্যাজুয়ালি ক্যান্সেলেশন গিভস। তো এখন আপনি যদি ক্যান্সেল করতে থাকেন এভাবে এদিকে কি আর কিছু থাকবে? এদিকে 1 থাকবে না? P2 P3 PK Q2 Q3 QK এর সাথে কি হয়ে যাবে? কাটাকাটি হয়ে যাবে না? কারণ P2 Q2 সমান P3 Q3 সমান P4 Q4 এর সমান PK QK এর সমান। তাহলে ওরা QK পর্যন্ত ক্যান্সেল হয়ে যাবে, আর এদিকে QK প্লাস 1 থাকবে, QK প্লাস 2 থাকবে, আপ টু QS থাকবে, আর এদিকে বামে 1 থাকবে। তাহলে এই বামে 1 আছে আর এদিকে এটা আছে। আমরা গ্র্যাজুয়ালি ক্রমান্বয়ে যদি কি করি ক্যান্সেলেশন করি তাহলে গিভস হবে এটা। এখন এগুলা হচ্ছে মৌলিক সংখ্যা, কিউ হচ্ছে মৌলিক সংখ্যা, কিউ কে প্লাস 1 কিউ কে প্লাস 2 কিউ এস এগুলো মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যার গুণফল কি কখনো এক হয়? তো মৌলিক সংখ্যার তো অবশ্যই এক থেকে বড়, ঠিক আছে? তো ইচ অফ দেম মাস্ট বি গ্রেটার দেন 1, মৌলিক সংখ্যাগুলো অবশ্যই গ্রেটার দেন 1। তো একের চেয়ে বড় সবার গুণফল কি এক হয় কখনো? তো এই কন্ট্রাডিকশনটা কেন আসছে? এটা আমাদের অ্যাবসার্ড না, এটা আমাদের ইম্পসিবল না, এটা কি কখনো সম্ভব? এটা আমরা লিখে দেবো ইকুয়েশন 15 ইজ ইম্পসিবল অথবা অ্যাবসার্ড। তাহলে এস আর কে ভিন্ন জিনিস না। এস আর কে এখানে কিউএস আর কিউ কে, কিউএস আর পি কে, তাহলে কে আর এস ভিন্ন না, ডিস্টিংক্ট না, এগুলা সমান। পি আর কে আর এস সমান, কে আর এস সমান, তাহলে কে আর এস সমান, তাহলে পি কে আর কিউ এস সমান। এখানে এক্সিড করবে না, এগুলাকে কি করবে না, এটাকে এক্সিড করবে না। মানে কিউএস এখানে বোঝাচ্ছে P1 Q1 P2 Q2 পি কে কিউ কে না কিউএস এর সমান, ঠিক আছে? এক্সিড করবে না, এখানে আমাদের এক্সিড করবে না, প্রত্যেকটা সমান সমান, ঠিক আছে? তাহলে তো আমাদের কন্ট্রাডিকশন চলে আসছে, এই কন্ট্রাডিকশন চলে আসছে। তো আমরা কন্ট্রাডিকশন দিয়ে বলতে পারি কে আর এস সমান, তার মানে হচ্ছে কে আর এস সমান হবে, নয়তো আমাদের এই কন্ট্রাডিকশনটা আসছে না। আমরা যে ধরে নিয়েছিলাম, এই আমরা যেখানে ভুল ধরে নিয়েছিলাম, এখানে যে ও একটা জিনিস এন এর মানও হলে এন এর মানও, ঠিক আছে? তো ওরা সমান। এখানে P1 আর Q1 আলাদা না, সমান। P2 Q2 আলাদা না, সমান। PK QS আলাদা না, সমান। তাহলে আমরা প্রমাণ করে দিলাম যে ইউনিক ফ্যাক্টরাইজেশন থিওরাম অথবা দ্য ফান্ডামেন্টাল থিওরাম অফ এরিথমেটিক খুবই গুরুত্বপূর্ণ দুইটা আজকে তৈরি পড়ালাম। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো এটা একটু দেখে নেন।